নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বাংলার যুবসাথী ফর্ম আপনারা কেউ হয়তো অনলাইন বা কেউ হয়তো অফলাইন জমা করে ফেলেছেন। তো এখন নানা জনের মনে কিন্তু প্রচুর সংশয় দেখা যাচ্ছে। সংশয় বলতে কিরকম? ধরে নিচ্ছি এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে এটা একটা অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো একদম শুরু থেকে কি ভুল হতে পারে বা কি সংশয় রয়েছে সেটাই আমি বলার চেষ্টা করছি। আপনারা জাস্ট একটু মিলিয়ে দেখবেন যে আপনারাও এই ভুলটা করে ফেলেছেন কিনা। যেমন ধরুন এখানে যে জায়গাটায় কালার পাসপোর্ট সাইজের ফটো চেটানোর কথা বলা হয়েছিল, ফটোর ঠিক ওপরের দিকে সাদা অংশে অ্যাপ্লিক্যান্ট তার সই করবে। কিন্তু অনেকে করেছেন কি? ফটোর কোণাকুণি সই করে ফেলেছেন বা ফটোর নিচে আড়াআড়িভাবে সই করে ফেলেছেন বা কেউ হয়তো সই করেননি। তাহলে এটাকে কিন্তু একটা এরর বলা যায়। তো এটা গেল ১ নম্বর। ২ নম্বর হতে পারে কি? যে যেখানে বেনিফিশিয়ারি নেম রয়েছে, সেখানে অ্যাপ্লিক্যান্ট তার নামটা লেখার জন্য ভোটার কার্ড ব্যবহার করেছে বা আধার কার্ড ব্যবহার করেছে বা জন্ম সার্টিফিকেট বা রেশন কার্ডে যেমন নামের বানান রয়েছে, সেই অনুযায়ী এখানে লিখে দিয়েছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেমনটা রয়েছে তেমনটা লেখেনি। আবার হয়তো হতে পারে এখানে যে ইমেইল আইডি লেখার কথা বলা হয়েছে, কারণ ফর্মের ওপরের দিকে সবকিছুই ইংলিশ ক্যাপিটাল লেটার ব্যবহার করার কথা বলা হয়েছে। আমরা ইমেইল আইডি সাধারণত কি করি? সব স্মল লেটারে লিখি। তো সেই অভ্যাসবশত আমরা ইমেইল আইডিটাকে ক্যাপিটাল লেটারে না লিখে স্মল লেটারে লিখে ফেলেছি, বা হয়তো কেউ ইমেইল আইডি লিখিইনি। আবার এমনটা হতে পারে যে এখানে যে জন্ম তারিখ লেখার কথা বলা আছে, আপনি জন্ম তারিখটা লিখেছেন, সেটা আপনি হয়তো ভোটার কার্ড দেখে লিখে ফেলেছেন বা আধার কার্ড দেখে লিখে ফেলেছেন। কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা ব্যবহার করেননি জন্ম তারিখ লেখার ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে লিখেছেন। কিন্তু তার ডান পাশে ১/৪/২০২৬ অনুযায়ী আপনার বয়সটা কত হবে সেটা হয়তো লিখতে ভুলে গেছেন। বা এমনটা হতে পারে অনেকের স্পাউস আছে কিন্তু আপনি স্পাউসের নাম লেখেননি। বা এমনটাও হতে পারে আপনি এসসি, এসটি, ওবিসি কোনো ক্যাটেগরিভুক্ত, কিন্তু এই জায়গায় সার্টিফিকেট নাম্বার দিতে আপনার ভুল হয়ে গেছে বা ফাঁকা রেখে দিয়েছেন বা কোথাও একটু মিস্টেক হয়ে গেছে। আবার এমন হতে পারে যে জায়গাটায় আমি দেখতে পাচ্ছি কনট্যাক্ট ডিটেইলসে অনেকের এই যে হাউস নাম্বার বা প্রিমাইস নাম্বার চাওয়া হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনারা দেখবেন এই হাউস নাম্বার দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক। তাহলে এই অফলাইন ফর্মের ক্ষেত্রেও বাধ্যতামূলক। তাহলে কারো ক্ষেত্রে কি হয়েছে, হাউস নাম্বার বা প্রিমাইস নাম্বার জানা না থাকার কারণে তারা হয়তো এই জায়গাটা ফাঁকা রেখে দিয়েছেন। বা এমনটাও হতে পারে যে জায়গায় আপনার মাধ্যমিকের রোল নাম্বার লেখার কথা বলা হয়েছে, অনেকের ক্ষেত্রে আছে কি অ্যাডমিটেতে রোল আলাদা, নম্বর আলাদা। তো তারা কি করেছেন? রোল নম্বর আলাদা লিখেছেন, কিন্তু নাম্বারের কিছুটা অংশ রোলের ঘরে লিখে ফেলেছেন। বা এমন হয়েছে সিবিএসই বোর্ড যারা রয়েছে তাদের নাম্বার নেই। তারা পুরো সংখ্যাটা রোলের ঘরেতেই লিখে ফেলেছেন, বা হয়তো কেউ একটা এক্সট্রা দুটো ঘর কেটে নিয়ে লিখে ফেলেছেন। এরকম করেছেন অনেকের ক্ষেত্রে। আরেকটা জিনিস যেটা অধিকাংশ জনই করেছেন, সেটা হচ্ছে এই প্রেজেন্ট অকুপেশন এর জায়গাটাতে আপনি বর্তমানে কি কাজ করেন সেটা লিখে ফেলেছেন। কেউ হয়তো লিখে ফেলেছেন স্টুডেন্ট, কেউ হয়তো লিখে ফেলেছেন প্রাইভেট টিউটর। এই সমস্ত কথাগুলো আপনারা লিখে ফেলেছেন। কারণ এখানে তো লেখা আছে বর্তমান পেশা, মানে আপনি বর্তমানে কোন কাজের সাথে যুক্ত। এরপর আপনি রেগুলার বেতনের কোনো চাকরি করছেন না বলে আপনি এখানে প্রেজেন্ট অকুপেশনটা লিখে ফেলেছেন, আনএমপ্লয়েড কথাটা না লিখে। তো এটাও কিন্তু একটা এরর বলা যায়। বা অনেকের ক্ষেত্রে এটা দেখা গেছে যে ব্যাংক নেমের বানানটা ভুল হয়েছে, ব্রাঞ্চ নেমের বানানটাও ছোটখাটো ভুল হয়ে গেছে। আবার আইএফএসসি কোডটা অনেকের হয়তো 0 রয়েছে, আপনি সেটাকে বড় হাতের ও মনে করেছেন, দিয়ে আইএফএসসি কোডটা ভুল করে ফেলেছেন। তো এই সমস্ত ছোটখাটো ভুলগুলো রয়েছে, সেটা অনলাইনের ক্ষেত্রেও হয়েছে, অফলাইনের ক্ষেত্রেও হয়েছে। আবার যেটা হয়েছে, আপনি যে ডকুমেন্টগুলো জমা করেছেন, সেই ডকুমেন্টগুলো আপনাকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে জমা করার কথা বলা ছিল। আপনি হয়তো সেই জেরক্সে সেলফ অ্যাটেস্টেশন করতেই ভুলে গেছেন, বা যে ডকুমেন্টসগুলো আপনি দিয়েছেন, সেই ডকুমেন্টসগুলোর এখানেতে পাশে টিক মার্ক দেওয়ার কথা বলা ছিল, আপনি সেই টিক মার্ক দিতে ভুলে গেছেন। বা এমনটা হতে পারে একদম ফর্মের শেষের দিকে আপনি সই করতে ভুলে গেছেন বা টিপ চাপ দিতে ভুলে গেছেন। এই ছোটখাটো ভুল কারো না কারো হয়ে আছে, যাদের হয়নি তাদের তো ভালো কথা। কিন্তু এই যে ভুলগুলো হলো, এগুলো থেকে আপনার মনে এখন একটাই সন্দেহ বাজছে যে আপনার ফর্ম কি তাহলে রিজেক্ট হয়ে যেতে পারে? আপনি কি তাহলে আর দ্বিতীয় সুযোগ পাবেন না? মানে আপনি কি যুবসাথীর টাকা আর পাবেন না? দেখুন ব্যাপারটা কিন্তু মোটেও এরকম নয়। যদি আপনি অফলাইনে ফর্ম জমা করে থাকেন, যখন আপনার ফর্মটা এন্ট্রি হবে, তখন যারা ডেটা এন্ট্রি অপারেটর থাকবেন, তারা অবশ্যই আপনার ফর্মে লেখা তথ্য এবং আপনি যে ডকুমেন্টসগুলি জমা করেছেন, তার সাথে অবশ্যই মিলিয়ে দেখে নেওয়া হবে। সেক্ষেত্রে আপনার যদি ভুল থেকেও থাকে, বড়সড় আপনাকে যেটা করতে পারে, ব্লক অফিসে ডেকে আপনার ফর্মটা সংশোধন করিয়ে নেবে, বা হয়তো বলবে আপনাকে একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিচ্ছি, আপনি এক্ষুনি সেটা ফিল আপ করে ভালো করে সবকিছু মিলিয়ে নিয়ে, এটাই কিন্তু লাস্ট চান্স, আপনি সমস্ত কিছু মিলিয়ে নিয়ে দেখে আবার ফর্মটা ফিল আপ করে জমা দিন। অতএব সুযোগ আপনি কিন্তু অবশ্যই পাবেন, অফলাইনের ক্ষেত্রে বললাম। আর অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও যাদের ছোটখাটো ভুল হয়ে গেছে, তো সেই ভুল কিন্তু অবশ্যই আপনারা কারেকশন করতে পারবেন। অনলাইনের ক্ষেত্রে অনেক অ্যাপ্লিক্যান্টস এটা করেছেন ডকুমেন্টস আপলোডের জায়গাতেই বলি।
আপনারা যেটা করেছেন, আপনাদের স্বাভাবিক অভ্যাসবশত যে কোনো অনলাইন অ্যাপ্লিকেশন যখন আপনারা করেন, আপনাদের নিজেদের অরিজিনাল ডকুমেন্টসকে আপনারা ছবি তোলেন বা স্ক্যান করেন, তারপর সেটাকে সঠিক সাইজের বানিয়ে নিয়ে আপনারা সেটাকে আপলোড করেন। কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবার পর আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা যখন আপনি প্রিন্ট করছেন, সেই প্রিন্টের কোনো একটি জায়গায় মানে ডকুমেন্টস কি আপনি আপলোড করেছেন, তার পাশে লেখা আছে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট ফটোকপি। এই ধরনের কথাটা লেখা আছে। তো স্বাভাবিকভাবেই আপনাদের মনে প্রশ্ন আসছে যে তাহলে আপনাকে কি আপনার অরিজিনাল ডকুমেন্টটা জেরক্স করে নিয়ে সেটার উপরে সই করে নিয়ে সেই ডকুমেন্টটাকে আপলোড করতে হতো? এবার আপনি একটু যুক্তি দিয়ে ভাবুন। আপনি যখন ১ম ফর্মটা ফিল আপ করতে যাচ্ছেন ডকুমেন্টস এর জায়গাতে, কোথাও কি ইনস্ট্রাকশন এ বলা আছে ডকুমেন্টস আপলোডের পাশে যে আপনাকে অরিজিনাল ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করলে চলবে না, ডকুমেন্টস জেরক্স করে নিয়ে অ্যাটেস্টেশন করে আপলোড করতে হবে? সেটা তো ছিল না। তাহলে আপনার স্বাভাবিক জ্ঞানগম্য এবং বোধবুদ্ধি দিয়ে আপনার যেটা ঠিক মনে হয় সেটা আপনি করেছেন। অ্যাপ্লিকেশন ফর্মটা শেষকালে প্রিন্ট করার পর যদি আপনি ওই লেখাটা দেখতে পান, তাহলে আপনার ডকুমেন্টগুলো কি ভুলভাল আপলোড হয়ে গেল? এটা আপনি মনে করছেন? এটা কিন্তু কখনোই নয়। আপনি যদি জেরক্স করে অ্যাটেস্টেশন করে আপলোড করেন, সেটাও ঠিক। আপনি যদি অরিজিনালটাকে স্ক্যান করে আপলোড করেন, সেটাও কিন্তু একদম ঠিক। এবার যদি ধরুন কর্তৃপক্ষ এই আসল ডকুমেন্ট আপলোড করার কারণে আপনার রিজেকশন করে, তাহলে কিন্তু আর বলার কিছু নেই। রিজেকশন যদি করেও থাকে, এটা আপনাদেরকে বলে দিই যে এটা যদি একটা ভুল হয়, তাহলে অ্যাপ্লিকেশনটা বড়জোর আপনাকে কি করবে? ব্যাক করে দেওয়া হবে। যেটা হয়তো আপনি পরে এডিট করতে পারবেন। কারণ সরকার মোটেও চায় না যে যুবসাথী প্রকল্পের যারা আসল হকদার, তারা কখনোই এই প্রকল্প থেকে বঞ্চিত হোক। মানে সরকারের টার্গেট যে প্রত্যেকটি যুবক যাদের যুবসাথী পাওয়ার যোগ্য, তারা যেন প্রতি মাসে এই ৳১,৫০০ করে পায়। অতএব সিস্টেমটা যেহেতু অনলাইনে হয়েছে, তাই ভুলভ্রান্তি হবে এটা কর্তৃপক্ষ খুব ভালো করেই জানেন। শুধু এক্ষেত্রে নয়, আপনারা বিভিন্ন এসএসসি বলুন, রেল বলুন, যাই বলুন, আপনারা যেখানেই ফর্ম ফিল আপ করেন দেখবেন শেষকালে এডিট উইন্ডো দেওয়া হয়। তবে এই এডিট উইন্ডো কিন্তু এক্ষুনি আসবে না। আসবে কখন? ধরুন এখানে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট বলা আছে। এবার সেটা হয়তো আরো ১ সপ্তাহ এক্সটেন্ড হলো। সমস্ত অ্যাপ্লিকেশন জমা পড়ে যাওয়ার পর খুব দুরন্ত গতিতে কিন্তু এই ভেরিফিকেশন করা হবে। সেই ভেরিফিকেশনের সময়ে মানে আপনার যদি ভুল থেকে থাকে সেটা যদি বের হয়, তাহলে সেই ফর্মটা রিজেক্ট করলেও করতে পারে। কিন্তু করলেও আপনাকে এমন অপশন দেয়া হবে যাতে করে সেই ফর্মটাকে আপনি এডিট করে সংশোধন করে নিতে পারেন বা আপনি আবার নতুনভাবে এপ্লাই করে নিতে পারেন। অতএব আপনাদেরকে বলব, কোনো চিন্তা করার কোনো দরকার নেই। আপনারা অনলাইন হোক বা অফলাইন হোক যেভাবেই ফর্ম ফিল আপ করুন না কেন, আপনার এক বা একাধিক যাই ভুল থাকুক না কেন, সেটা কিন্তু ঠিক করে নেওয়ার জায়গা আপনাকে দেওয়া হবে। মানে দ্বিতীয় সুযোগ আপনাকে দেওয়া হবে। তো এই ছোট্ট আপডেটটি আপনাদের সাথে শেয়ার করার দরকার ছিল বলে আমি মনে করি। ভিডিওটি অবশ্যই সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।